জাতীয় নির্বাচন অবাধ সুষ্ঠু করতে আইনশৃঙ্খলা বাহিনীকে প্রস্তুতি নেওয়ার নির্দেশ প্রধান উপদেষ্টার। ভোটার মাঠে থাকবে 60,000 স্ট্রাইকিং ফোর্স। বার্ন ইনস্টিটিউটে মাইলস্টোনের আরেক শিক্ষার্থীর মৃত্যু। আকাশ প্রতিরক্ষা নিশ্চিতে ঢাকা থেকে ঘাঁটি সরানোর সুযোগ নেই বলছে বিমান বাহিনী। সমন্বয়কদের চাঁদাবাজির ঘটনায় দেশের ভবিষ্যৎ নিয়ে শঙ্কায় বিএনপি। রমজানের আগেই জাতীয় নির্বাচনের পক্ষে জামায়াত। এবং সংস্কারের 12 ইস্যুতে একমত সব দল, বললেন আলী রিয়াজ। স্বাধীন কমিশন গঠনে রাজনৈতিক দলে ভিন্ন মত। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছি বুশরা জানিমা। আগামী সংসদ নির্বাচনে 60,000 সেনা সদস্য মোতায়েন থাকবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এক পর্যালোচনা সভায় এই সিদ্ধান্ত হয়। প্রেস সচিব জানান, নির্বাচনের আগে প্রশাসনের রদবদল ও 1.5 লাখ পুলিশের প্রশিক্ষণ দেওয়া হবে। ওবায়দুল হক মারুফকে নিয়ে রেজা খানের প্রতিবেদন। আগামী জাতীয় সংসদ নির্বাচন ঘিরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে আইন শৃঙ্খলা প্রস্তুতি বিষয়ক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের বলেন, আগামী নির্বাচনে সেনাবাহিনীর প্রায় 60,000 সদস্য দায়িত্ব পালন করবেন। সেনাবাহিনীর তরফ থেকে বলা হয়েছে যে প্রায় 60,000-এর মতো ট্রুপস এই নির্বাচনী ডিউটিতে থাকবেন। আমরা আশা করছি যে এই নির্বাচনের সময় তাদের একটা বলিষ্ঠ ভূমিকা থাকবে এবং তারা মূলত স্ট্রাইকিং ফোর্স হিসেবে থাকবেন আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য। নির্বাচনের আগে প্রশাসনের রদবদলের পাশাপাশি সেপ্টেম্বর, অক্টোবর ও নভেম্বর মাসে 1.5 লাখ পুলিশ সদস্যকে প্রশিক্ষণ দেয়া হবে। সেপ্টেম্বর, অক্টোবর এবং নভেম্বরে 1.5 লক্ষ পুলিশের নির্বাচন বিষয়ে তাদেরকে ট্রেনিং দেওয়া হবে। তারপরে ইলেকশনকে সামনে রেখে আপনারা জানেন যে প্রচুর ডিসইনফরমেশন অলরেডি সার্কুলেট শুরু হয়েছে, সামনে এইটা আরও ইন্টেন্সিফাই করবে। তো এইটাকে সামনে রেখে ন্যাশনাল ইনফরমেশন একটা সেন্টার, যেখানে খুব দ্রুততার সাথে এই ডিসইনফরমেশনগুলোকে আমরা ডিবাঙ্ক করতে পারবো। অতিরিক্ত শুল্ক নিয়ে মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্সের সঙ্গে প্রধান উপদেষ্টার আলোচনা হয়েছে জানিয়ে শফিকুল আলম বলেন, সন্ত্রাসীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে আছে অন্তর্বর্তী সরকার। ইউএস চার্জ দ্য অ্যাফেয়ার্সকে জানিয়েছেন যে বাংলাদেশ গভর্নমেন্টের, ইন্টারিম গভর্নমেন্টের টপ প্রায়োরিটি হচ্ছে কাউন্টার টেরোরিজম। রেজা খান, মোহনা সংবাদ, ঢাকা। ঢাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন 3 জনের অবস্থা আশঙ্কাজনক বলেও জানিয়েছেন হাসপাতালের পরিচালক অধ্যাপক মোহাম্মদ নাসির উদ্দিন। দুপুর এক সংবাদ সম্মেলনে এই 3 জন আইসিইউতে আছে বলেও জানান তিনি। বলেন, মোট 33 জন রোগী ভর্তি আছে। সিভিয়ার 9 জনের অবস্থা বর্তমানে অপরিবর্তিত আছে, আর 3 জন ছাড়পত্র দেওয়ার অবস্থায় আছে বলেও জানান চিকিৎসক। বাকি আরও 3টা ক্রিটিক্যাল এবং সিভিয়ার কেস, তাদের অবনতি ঘটে নাই, মানে কোনো অবনতি ঘটে নাই, আগের মতোই আছে। আর ইন্টারমিডিয়েট যে পেশেন্টগুলো ছিল, এদের মধ্য থেকে আমরা 3 জনকে বাসায় পাঠানোর মতো অবস্থা হয়েছে। একজন আমাদের ভেন্টিলেটরে আছে, আইসিইউতে মোট 3 জন পেশেন্ট আছে, আর সিভিয়ার কন্ডিশন 3। মেল এইচডিউতে 3 জন রোগী আছে, ফিমেল এইচডিউতে আমার 6 জন আছে। বাকি পেশেন্টগুলো সব ভালো অবস্থাতে আছে। ঢাকার আকাশ প্রতিরক্ষা ও নিরাপত্তা নিশ্চিতে রাজধানী থেকে জঙ্গি বিমান ঘাঁটি অপসারণের সুযোগ নেই বলে জানিয়েছেন বাংলাদেশ বিমান বাহিনীর বিমান পরিচালনা পরিদপ্তরের পরিচালক এয়ার কমোডর শহীদুল ইসলাম। বিশ্বের বহু দেশের রাজধানীতেই এমন ঘাঁটি রয়েছে উল্লেখ করে এই মুহূর্তে ঘাঁটি সরিয়ে নেওয়ার কোনো পরিকল্পনা নেই বলেও জানান তিনি। মাইলস্টোনে বিমান বিধ্বস্তের ঘটনায় দুপুরে রাজধানীর তেজগাঁও এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন শহীদুল ইসলাম। বিমান বাহিনীর জরুরি সমন্বয় কেন্দ্রের প্রধান সমন্বয়ক এয়ার কমোডর মিজানুর রহমান এ সময় বলেন, তদন্ত কাজে সহায়তার জন্য চীনের একটি বিশেষজ্ঞ দল আসার সম্ভাবনা রয়েছে বলেও জানান তিনি। ঢাকা আমাদের রাজধানীর স্ট্র্যাটেজিক এবং অপারেশনাল নেসেসিটি সুবাদে এই দেশের আকাশ প্রতিরক্ষা তথা রাজধানীর আকাশ প্রতিরক্ষার জন্য রাজধানীতে জঙ্গি বিমানের ঘাঁটি থাকা অত্যাবশ্যক এবং
এইসব জঙ্গি বিমানের স্কোয়াড্রনগুলোর প্রয়োজনীয় সারা বছর ব্যাপী ট্রেনিং চলমান থাকে। বিমান বাহিনীর প্রত্যেকটা সদস্য প্রতিটা ঘাঁটি আমরা নিহতদের পরিবারের পাশে যাচ্ছি, আহতদের পরিবারের পাশে যাচ্ছি এবং এটা কন্টিনিউ করব আমরা। রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ হত্যা মামলায় ৩০ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনে রাষ্ট্রপক্ষের শুনানি শেষ হয়েছে। আগামীকাল হবে স্টেট ডিফেন্সের শুনানি। আজকের শুনানিতে চিফ প্রসিকিউটর বলেন, আবু সাইদ হত্যার মূল ঘটনা আড়াল করতে বারবার পোস্টমর্টমের রিপোর্ট পরিবর্তন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং ছাত্রলীগ। এদিকে আসলে হত্যার পর লাশ পোড়ানোর মামলায় অভিযোগ গঠনের শুনানি হবে ৭ আগস্ট। সমন্বয়কদের চাঁদাবাজির ঘটনায় দেশের ভবিষ্যৎ নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, ফ্যাসিবাদের বিচার না করে নিজেদের মধ্যে বিভেদের সুযোগ নিচ্ছে ফ্যাসিস্টরা। গণতন্ত্রের উত্তরণের পথে বাধা সৃষ্টি করে বিএনপিকে বেকায়দায় ফেলা যাবে না বলেও মন্তব্য করেন তিনি। তানজিদ ভুঁইয়ার প্রতিবেদন। সোমবার সকালে রাজধানীর শাহবাগে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বিএনপির মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে যুবদলের এই গ্রাফিতি অঙ্কন কর্মসূচি। সবসময় যুবদল রাজপথে ছিল, আগামীতেও রাজপথে থাকবো ইনশাল্লাহ। গণতন্ত্রের প্রধান যে দরজা, সেই দরজা উন্মুক্ত না হওয়া পর্যন্ত, অর্থাৎ মানুষের ভোটের অধিকারকে ফিরিয়ে না আনা পর্যন্ত আমরা রাজপথের মাঠ থেকে সরে যাব না। এতে অংশ নিয়ে বিএনপি মহাসচিব বলেন, অন্য কোনো দেশের কাছে মাথা নত নয়, দ্রুত গণহত্যার বিচার নিশ্চিত করতে হবে। বিভিন্ন চাপ সৃষ্টি করে আমাদেরকে বেকায়দায় ফেলার জন্য সেই চেষ্টা করে কোনো লাভ হবে না। এই দেশের মানুষ লড়াই করেছে, লড়াই করতে জানে, লড়াই করে স্বাধীনতা এনেছে, লড়াই করে গণতন্ত্র রক্ষা করেছে। 1 বছর হয়ে গেল, হাসিনার বিচার কাজ পুরো শুরু হয়ে গেল। এ সময় সমন্বয়কদের চাঁদাবাজির ঘটনায় দেশের ভবিষ্যৎ নিয়ে শঙ্কা প্রকাশ করেন বিএনপি মহাসচিব। 5 জন সমন্বয়কারীকে গ্রেফতার করেছে পুলিশ। তারা জোর করে একটি বাড়ি থেকে, একজন সাবেক সংসদ সদস্যের বাড়ি থেকে 50 লক্ষ টাকা আদায় করে নিজেদের মধ্যে কোন্দলে লিপ্ত হয়েছি, যা বাংলাদেশকে আরো পেছনে ঠেলে দিতে পারে। এদিকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক অনুষ্ঠানে দ্রুত নির্বাচন আয়োজনের দাবি জানান দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। যে সংস্কারগুলো করা দরকার, সেই সংস্কারের প্রতি সম্মতি সবাই তো জানে, এই নিয়ে তো আর কথা বলার দরকার নেই। কিন্তু এইটার কথা বলে, এটার ধোয়া তুলে নির্বাচনকে প্রলম্বিত করা, গণতন্ত্রই যদি মুখ্য উদ্দেশ্য হয়, তাহলে নির্বাচন বিলম্বিত হবে কেন? আসন্ন নির্বাচন মানুষ যাতে নির্ভয়ে করতে পারে, ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোট কেন্দ্রে যেতে পারে, সেই পরিবেশ তৈরি করার দায়িত্ব হচ্ছে অন্তর্বর্তী সরকারের। এ সময় দলমত নির্বিশেষে চাঁদাবাজদের বিচার নিশ্চিতের দাবিও জানান তিনি। দেশে সুশাসন নিশ্চিত করা, চাঁদাবাজদেরকে ধরা, দখলদারদেরকে ধরা, তার রাজনৈতিক পরিচয় যাই থাক না কেন। তানজিদ ভুঁইয়া, মোহনা সংবাদ, ঢাকা। আগামী রমজানের আগেই জাতীয় নির্বাচনের পক্ষে জামায়াত ইসলামী। ঐক্যমতের ভিত্তিতে সেখানে সুষ্ঠু ও নিরপেক্ষ পরিবেশ তৈরি হবে বলে আশা জানিয়েছেন দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। সকালে জামায়াতে আমির ডক্টর শফিকুর রহমানের সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত পার্ক ইয়ং শিকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে এসব কথা বলেন গোলাম পরোয়ার। টেকসই অর্থনীতির জন্য, সাস্টেইনেবল ইকোনমির জন্য আমাদের অনেক কিছু করবার সুযোগ, স্কোপ এবং সোর্স এখানে বিদ্যমান। কালো টাকা, পেশি শক্তি থেকে নির্বাচনকে রক্ষা করে, মনোনয়ন বাণিজ্য থেকে রক্ষা করে একটা কোয়ালিটি পার্লামেন্ট দিতে গেলে তো প্রত্যেকটি ভোটারের যথাযথ মূল্যায়ন করতে গেলে পিআর পদ্ধতি হচ্ছে একটি উপযুক্ত পদ্ধতি। জুলাই সনদ ও জুলাই ঘোষণাপত্র অবশ্যই 5 আগস্টের মধ্যে জারি করতে হবে এবং বিচার সংস্কার ও নতুন সংবিধানের প্রতিশ্রুতি নিশ্চিত করতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। জামালপুরের শহরের ফৌজদারি মোড়ে জাতীয় নাগরিক পার্টি এনসিপির দেশ গড়তে জুলাই পদযাত্রা শেষে আয়োজিত পথসভায় তিনি এসব কথা বলেন। নাহিদ ইসলাম আরও বলেন, এনসিপি নির্বাচন চায়, ভোটাধিকার চায়, মানুষের মত প্রকাশের অধিকার নিশ্চিত করতে চায়। জুলাই সনদ এবং জুলাই ঘোষণাপত্র অবশ্যই 5 আগস্টের মধ্যে জারি করতে হবে এবং বিচার এবং সংস্কার এবং নতুন সংবিধানের প্রতিশ্রুতি নিশ্চিত করতে হবে। আমরা সেই সরকার, সেই রাষ্ট্র ব্যবস্থার জন্য, সেই নতুন দেশের জন্য কথা বলে যাচ্ছি। ফলে নির্বাচন আপনাদের থেকে আমরা বেশি চাই।
আমরা সংস্কার চাই, বিচার চাই এবং নির্বাচন চাই। জাতীয় পার্টি 14 দল সহ আওয়ামী লীগের সহযোগীদের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ ও নির্বাচনে অংশ নেওয়া ঠেকাতে সিএসির কাছে দাবি জানিয়েছে গণ অধিকার পরিষদ জিওপি। পরবর্তীতে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেওয়ার কথাও জানায় দলটি। দুপুরে নির্বাচন ভবনে 2024 সালের আয় ব্যয়ের হিসাব জমা দিয়ে একথা জানান দলটির সাধারণ সম্পাদক রাশেদ খান। আওয়ামী লীগ বিকল্প পথে ক্ষমতায় ফেরার ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেন তিনি। আগামী নির্বাচনে আওয়ামী লীগ, তার অ্যাসোসিয়েটস এবং জাতীয় পার্টি 14 দল সহ কেউ যাতে অংশ নিতে না পারে সেই ব্যাপারে নির্বাচন কমিশনকে অবশ্যই সচেতন এবং সোচ্চার থাকতে হবে। সরকার 14 দল এবং জাতীয় পার্টিকে নিষিদ্ধ করে তাদের সাংগঠনিক কার্যক্রম বন্ধ করে আগামীকাল কাজটি করলে পরশুদিনই নির্বাচন কমিশনের পক্ষ থেকে অবশ্যই তারা তাদের নিবন্ধন স্থগিত ঘোষণা করবে। আমরা যেহেতু আজকে বিষয়টি জানলাম, অবশ্যই আমরা সরকারের কাছে, মাননীয় প্রধান উপদেষ্টার কাছে এই বিষয়ে আমরা লিখিত একটি স্মারকলিপি প্রদান করব। চট্টগ্রামে টানা বৃষ্টিতে আবারও চরম ভোগান্তিতে পড়েছেন নগরবাসী। চকবাজার, আগ্রাবাদ সহ বিভিন্ন এলাকায় সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। অনেকে বাসাবাড়ি ও দোকানে পানি ঢুকে পড়ায় ক্ষয়ক্ষতির পাশাপাশি দেখা দিয়েছে চরম জনদুর্ভোগ। রিয়াজ উদ্দিনের প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পাপি। টানা বৃষ্টি আর জোয়ারের পানিতে ভাসছে চট্টগ্রামের নিম্নাঞ্চল। হালিশহর, কাতালগঞ্জ, মনসুরাবাদ, মুরাদপুর আর চকবাজারের বিভিন্ন জায়গায় হাঁটু থেকে কোমর সমান পানি। দিনের শুরুতেই এই চিত্র জনজীবনকে করে তুলেছে স্থবির। পানি দিয়ে মানুষের কত কষ্ট, যাতায়াত অনেক কষ্ট হইতেছে। আর এই পানি নিরসনের জন্য ভাই কেউ দেখতেছি না আগে। ভাঙ্গাচুরের ভিতরে গাড়ি চালাতে সমস্যা হবে, একটা দুর্ঘটনা, এরকম একটা বিষয়। চকবাজারবাসী আজকে অনেক বছর ধরে এই কষ্টে, বেশি কষ্ট হচ্ছে, গাড়ি পাচ্ছি না, কষ্ট হচ্ছে, পানিতে হাঁটা যাচ্ছে না। এভাবে 1 ঘন্টা হয়ে গেছে কিন্তু গাড়ি পাই নাই, এখনো দাঁড়ায় আছি। যেখানে 40 টাকা ভাড়া, এখানে 2 টাকা বলতেছে। যাত্রী আসতে পারতেছে না, যাত্রী 1 টাকার ভাড়া 10 টাকা দিয়ে আসতে হচ্ছে। সবচেয়ে বেশি দুর্ভোগ পোহাতে হচ্ছে ব্যবসায়ীদের। চকবাজারের চক সুপার মার্কেটের দোকানগুলোতে পানি ঢুকে পড়েছে, নষ্ট হয়েছে জিনিসপত্র, বন্ধ হয়ে গেছে বেচা কেনা। প্রতিটি দোকানে পানি ঢুকে গেছে, আমাদের এই চক সুপার মার্কেটে পানি ঢুকে গেছে। মার্কেটগুলোতে আমরা ব্যবসা করতে পারতেছি না, কারণ এখানে বৃষ্টি হলে পানি হাঁটু সমান এবং কোমর সমান পানি হয়ে যায়। আমাদের মাল সামানা নিয়ে আমরা প্রত্যেক বছর এই লাঞ্ছিত আর বেজ্জিত হইতেছি পানির ভিতরে। এটার জন্য আমাদের কোনো পদক্ষেপ নাই। পতেঙ্গা আবহাওয়া অফিস জানিয়েছে, গত 24 ঘন্টায় চট্টগ্রামে 107.8 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। আরও 2-3 দিন বৃষ্টিপাত অব্যাহত থাকার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া বিভাগ। নিচু এলাকা ও পাহাড় ঘেঁষা এলাকায় পাহাড় ধসেরও শঙ্কা রয়েছে। চট্টগ্রাম নগরবাসীকে প্রতি বছর এমন জলাবদ্ধতার ভোগান্তি পোহাতে হয়। পরিকল্পনার ঘাটতি আর ড্রেনেজ ব্যবস্থার দুরবস্থা মিলেই এই দুর্ভোগ। আফরিন পপি, মোহনা সংবাদ। গুরুত্বপূর্ণ 20টি সংস্কার প্রস্তাবের মধ্যে 12টিতে রাজনৈতিক ঐক্যমত্য হয়েছে বলে জানিয়েছেন কমিশনের সহসভাপতি আলী রিয়াজ। এদিকে 4 সাংবিধানিক ইস্যুতে ওয়াকআউটকে প্রতীকী বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ। এদিকে আগামী নির্বাচন ঘিরে দলীয় ইশতেহারে দুর্নীতিমুক্ত বাংলাদেশ করার ঘোষণা থাকতে হবে মন্তব্য করেছেন জামায়াতের নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। ওবায়দুল হক মারুফের রিপোর্ট। আপনারা তো আজকে সকাল থেকে ফলো করছেন। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে বৈঠকে সরকারি কর্মকমিশন, দুদক, মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক এবং ন্যায়পাল নিয়োগ ইস্যুতে আলোচনা শুরু হয়। আলোচনার এক পর্যায়ে সভা ত্যাগ করে বিএনপি, তবে কিছুক্ষণ পরেই ফিরে আসেন বৈঠকে। এর খানিক পর ফায়ার অ্যালার্ম বেজে ওঠায় প্রায় 25 মিনিটের জন্য বৈঠক স্থগিত হয়ে যায়। বিএনপির ওয়াকআউটের প্রতিক্রিয়া জানায় এনসিপি সহ অন্যান্য রাজনৈতিক দল। তো আমরা কোনো একটা দলের নীতি আদর্শ বা কোনো একটা দলের গঠনতন্ত্র ঠিক করার জন্য আমরা এখানে বসি নেই। আমরা গোটা জাতির প্রত্যাশার জায়গাগুলোকে কিভাবে রাষ্ট্রীয় কাঠামোর মধ্য দিয়ে পূরণ করা সম্ভবপর হবে সেরকম একটা কাঠামো বিনির্মাণের জন্যই কিন্তু আমরা এখানে বসেছি। আমরা বিগত সময়ে দেখেছি হারুন বিপ্লবের মতো কুখ্যাত অফিসাররা তৈরি হয়েছিল। এরকম কোনো সিস্টেম আমরা আর ইনস্টল করতে চাই না। জামায়াতের নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে দেশ ও জাতির কল্যাণ হয় এমন সিদ্ধান্ত নিতে সবার প্রতি আহ্বান জানান। যোগ্য
লোকেরা যদি সেখানে না থাকে প্রশাসনে বা বিভিন্ন জায়গায়, তাহলে দেশটা দুর্বল হয়ে যাবে। এই জন্য আমরা চাচ্ছি প্রেতাত্মাকে আমরা দূর করে দিই। এই জন্য দোয়া দুরুদ সূরা টুরা যা পড়া দরকার আমরা এই কমিশনে পড়ি প্রেতাত্মাকে দূর করে, যাতে করে প্রেতাত্মাহীন একটি উন্নত সচিবালয়, উন্নত সরকারি কর্মকর্তা দেশকে ভালোবাসে যোগ্যতার ভিত্তিতে আসবে, এটা নিশ্চিত করা দরকার। ওয়াক আউটকে প্রতীকে উল্লেখ করে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ জানান, প্রস্তাবিত সংস্কারে নির্বাহী বিভাগের ক্ষমতা সীমিত হবে, যা রাষ্ট্র পরিচালনায় জটিলতা সৃষ্টি করবে। এখন সাংবিধানিক যে সমস্ত প্রতিষ্ঠানের নিয়োগ এবং সংবিধিবদ্ধ বিভিন্ন প্রতিষ্ঠানের নিয়োগ সংক্রান্ত যে নিয়ন্ত্রণটা করতে চাচ্ছে সাংবিধানিকভাবে, সেটা যদি হয় তাহলে নির্বাহী বিভাগের কার্য সম্পাদনে এবং সঠিকভাবে একটা ভারসাম্যমূলক সরকার ব্যবস্থা এবং রাষ্ট্র ব্যবস্থা পরিচালনার ক্ষেত্রে, প্রতিষ্ঠা করার ক্ষেত্রে অনেকটা বাধা পেতে হবে। এর আগে সূচনা বক্তব্যে কমিশনের সহসভাপতি আলী রিয়াজ বলেন, গুরুত্বপূর্ণ 20টি সংস্কার প্রস্তাবের মধ্যে 12টিতে রাজনৈতিক ঐকমত্য হয়েছে। ইসির আলোচনার সময় বলেছেন বাকিগুলোর আলোচনা উপস্থিত থাকবেন না, এটাই তারা অংশগ্রহণ করতে চাচ্ছেন না, কারণ তারা এগুলোকে সংবিধানে এইভাবে বিস্তারিতভাবে ইনক্লুশনের বিরুদ্ধে। ওবায়দুল হক মারুফ, মোহনা সংবাদ, ঢাকা। এবার দেশের বাইরের খবর। বাড়িঘর গুড়িয়ে দিয়ে হাজারো মুসলমানকে বিতরণ করছে ভারতের আসাম রাজ্য সরকার। আসন্ন রাজ্য নির্বাচনকে ঘিরে এটি এখন পর্যন্ত সবচেয়ে বড় উচ্ছেদ অভিযান। এই দমনপীড়নে প্রাণহানির মতো ঘটনাও ঘটেছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। আশ্রয় ও সহায় সম্বল হারিয়ে মানবেতর দিন কাটছে হাজারো পরিবারের। ইশতিয়াক হোসেনের ডেস্ক রিপোর্ট। জুলাই আগস্ট অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর ভারত জুড়ে শুরু হয় বাংলাভাষী মুসলিমদের উপর দমনপীড়ন। তাদের বাংলাদেশি অনুপ্রবেশকারী আখ্যা দিয়ে চলতে থাকে বাড়িঘর থেকে উচ্ছেদ ও পুশিন। আসামের সাম্প্রতিক উচ্ছেদও সেই ধারাবাহিকতার অংশ। উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য আসামে গত কয়েক সপ্তাহে কয়েক হাজার মুসলিম পরিবারের ঘরবাড়ি বুলডোজার দিয়ে গুড়িয়ে দেয়া হয়। দমন অভিযানে প্রাণহানির মতো ঘটনাও ঘটেছে বলে সোমবার এক প্রতিবেদনে জানায় বার্তা সংস্থা রয়টার্স। উচ্ছেদ হওয়া এসব পরিবার আশ্রয় নিয়েছে বাংলাদেশ সীমান্ত ঘেঁষা ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য আসামের এক প্রান্তে ত্রিপলের ছাউনিতে। রাজ্য নির্বাচনকে ঘিরে এটি এখন পর্যন্ত সবচেয়ে বড় উচ্ছেদ অভিযান। রাজ্য সরকারের দাবি এসব মানুষ সরকারি জমি দখল করে অবৈধভাবে বসবাস করছিল, যদিও এমন অভিযোগের কোনো ভিত্তি নেই বলে জানিয়েছেন ভুক্তভোগীরা। বলতা হ্যায় হাম লোগ বাংলাদেশি, কিউ বাংলাদেশি হোগা, হাম লোগ কা সব প্রুফ হ্যায়, বাপ দাদা চাচা সবকা প্রুফ হ্যায়, सब पुराना डॉक्यूमेंट्स कितना का चाहिए। हम लोगों का घर उससे भांग दिया, उसके बाद हम लोग के कैंप पर रहा। फिर आपका मंदिर मस्जिद, फिर आपका मुस्लिम, फिर यहाँ पे बोला जाता है कि संदेहयुक्त नागरिक है, बांग्लादेशी है। इस तरीके के जो घिनौनी हरकतें जो है, ये हमारे ऊपर जो इल्जाम लगाया जा रहा है, ये बिल्कुल बेबुनियाद है। 2021 সালে ক্ষমতায় আসার পর থেকে আসামের হিমন্ত শর্মার সরকার এখন পর্যন্ত প্রায় 50,000 মানুষকে উচ্ছেদ করেছে, যাদের বেশিরভাগই বাংলা ভাষাভাষী মুসলিম। সম্প্রতি এক্স হ্যান্ডেলে এক বার্তায় মুখ্যমন্ত্রী হিমন্ত বলেন, বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীরা ভারতের পরিচয়কে হুমকির মুখে ফেলছে। রয়টার্সের অনুরোধ সত্ত্বেও মুখ্যমন্ত্রী উচ্ছেদ বিষয়ে কোনো মন্তব্য করেননি। ক্ষমতা হারিয়ে শেখ হাসিনার পালায়নের পর ঢাকা দিল্লি সম্পর্কে অবনতিতে বাংলাভাষী মুসলিমদের প্রতি ভারতীয় রাজনীতিতে বিরূপ মনোভাব আরও বেড়েছে, যা পরিণত হয়েছে বিজেপির নির্বাচনী অস্ত্রে। ইশতিয়াক হোসেন, মোহনা সংবাদ। ইসরায়েলি হামলায় গাজা জুড়ে একদিনে নিহত হয়েছে আরও 63 ফিলিস্তিনি। এছাড়া অনাহারে প্রাণ গেছে 6 জনের। জাতিসংঘ বলছে গাজায় 100 ট্রাক ত্রাণ প্রবেশের অনুমতি দেওয়া হলেও দুর্ভিক্ষ ও স্বাস্থ্য সংকট এড়াতে তা যথেষ্ট নয়। এদিকে হামাস জানিয়েছে গাজায় চলমান খাদ্য সংকটের মধ্যে ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতির আলোচনা চালিয়ে যাওয়া অর্থহীন। অন্যদিকে হামাসকে পুরোপুরি নির্মূল না করা পর্যন্ত হামলা অব্যাহত রাখার কথা বলছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু। কাজী শাহরিনের ডেস্ক রিপোর্ট। গাজা উপত্যকার আল মাওয়াসি, দের আল বালা এবং গাজা সিটিতে দৈনিক 10 ঘন্টার জন্য ইসরায়েলি সামরিক তৎপরতা বন্ধ রাখার সিদ্ধান্ত হলেও এসব এলাকায় হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। এতে একদিনে নিহত হয়েছে আরও 63 ফিলিস্তিনি। এর মধ্যে 34 জনকে ত্রাণ সহায়তা নেয়ার সময় গুলি করে হত্যা করা হয়।
গাজায় ভয়াবহ আকার ধারণ করেছে খাদ্য সংকট। রোববার 2 শিশুসহ 6 ফিলিস্তিনির মৃত্যু হয় অনাহারে। যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত অনাহারে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে 133 জনে। গাজায় খাবার সংকটের সবচেয়ে বড় ভুক্তভোগী হচ্ছে শিশুরা। উপত্যকাটির জনসংযোগ কার্যালয় জানায় 2 বছরের কম বয়সী 10 লাখেরও বেশি শিশু মৃত্যু ঝুঁকিতে রয়েছে। এতদিন ত্রাণ অবরোধ করে রাখায় গাজায় অপুষ্টির মাত্রা ভয়াবহ হারে বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ইতোমধ্যেই গাজায় ত্রাণ সরবরাহের বিধিনিষেধ শিথিল করেছে ইসরায়েল, যেখানে 100 ট্রাক ত্রাণ প্রবেশের অনুমতি দেয়া হয়েছে। তবে এই পরিমাণ ত্রাণ ভয়াবহ দুর্ভিক্ষ ও স্বাস্থ্য সংকট মোকাবেলায় যথেষ্ট নয় বলে জানিয়েছে জাতিসংঘ। এদিকে হামাস জানায় গাজায় চলমান খাদ্য সংকটের মধ্যে ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতি আলোচনা চালিয়ে যাওয়া অর্থহীন। এছাড়া যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ওপর ইচ্ছাকৃতভাবে আলোচনা বিলম্ব করার অভিযোগও করে সংগঠনটি। অন্যদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, হামাসকে পুরোপুরি নির্মূল না করা পর্যন্ত হামলা অব্যাহত রাখা হবে। কাজী শাহরিন, মোহনা সংবাদ। খেলার খবর ক্রিকেট। ফোনে ডেকে নিয়ে মারধর ও হুমকি দেওয়ার অভিযোগে ক্রিকেটার তাসকিন আহমেদের বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। রোববার রাতে মিরপুর 1 নম্বরে ঘটনাটি ঘটে। পরে মিরপুর মডেল থানায় রাতে অভিযোগ দায়ের করা হয়। অভিযোগে বলা হয়েছে, বাদী সিফাতুর রহমান সৌরভকে ফোনে ডেকে নিয়ে যান তাসকিন। পরে তাকে কিল ঘুষি মেরে জখম করেন ও হুমকি দেন। থানা সূত্র বলছে, বাদীর সঙ্গে তাসকিনের বন্ধুত্বের সম্পর্ক ছিল। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরো একবার। জাতীয় নির্বাচন অবাধ সুষ্ঠু করতে আইনশৃঙ্খলা বাহিনীকে প্রস্তুতি নেওয়ার নির্দেশ প্রধান উপদেষ্টার। ভোটের মাঠে থাকবে 60,000 স্ট্রাইকিং ফোর্স। বার্ন ইনস্টিটিউটে মাইলস্টোনের আরেক শিক্ষার্থীর মৃত্যু। আকাশ প্রতিরক্ষার নিশ্চিতে ঢাকা থেকে ঘাঁটি সরানোর সুযোগ নেই বলছে বিমান বাহিনী। সমন্বয়কদের চাঁদাবাজির ঘটনায় দেশের ভবিষ্যৎ নিয়ে শঙ্কায় বিএনপি। রমজানের আগেই জাতীয় নির্বাচনের পক্ষে জামায়াত। এবং সংস্কারের 12 ইস্যুতে একমত সব দল, বললেন আলী রিয়াজ। স্বাধীন কমিশন গঠনের রাজনৈতিক দলে ভিন্নমত। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত 9টায়। এর আগে সন্ধ্যা 7টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohna.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।